আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, এই দুইটা জিনিস বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ একেবারে কফিনে ভরে ফেলতে পারবে না, কেউ কবর দিয়ে ফেলতে পারবে না, নিশ্চিহ্ন করা তো দূরের কথা। এবং যত বাধা এসছে তত বাধাতেই, মানে ইউনূস সরকারের যে বাধা, রিপিট করি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার সরকারের, শেখ হাসিনার বললে হয়তো ভুল হবে ব্যক্তি হিসেবে বললে, আওয়ামী লীগ সরকারের 2008 থেকে 24, যেই 9 থেকে 24 যে সরকার, এই সরকারের যে মুক্তিযুদ্ধ নিয়ে নানান কাণ্ড কারখানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতি বাড়াবাড়ি, সেই রকম না, সেই আমেজের না, ভিন্ন আমেজের বঙ্গবন্ধু, ভিন্ন আমেজের মুক্তিযুদ্ধ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে। এটা বিএনপির মানুষও জিয়ে রাখবে। বিএনপিতে এখনো যথেষ্ট পরিমাণ মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধপন্থী আছেন। আমি আজকেও কথা বলেছি, দু একদিনের মধ্যে আপনারা সত্যিও দেখবেন বিএনপির মানুষজনকে, যেরকম ক্যামেরায় বলেন এরকম অন্তরে পালন করেন, সেরকম আছে। সুতরাং সবাইকে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটা মানতেই হবে। সেটা আবার প্রমাণ হয়ে গেছে একেবারে 25শে মার্চ সন্ধ্যায়, স্বাধীনতা দিবসের শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে বাংলাদেশে জাতীয় শহীদ মিনারে কিছু মানুষ, এবং বলতে পারেন গত 2 বছরের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী জমায়েত, এটাও ইউনূস সরকার করতে দেয়নি। এবং ইউনূস সরকার ক্ষমতায় থাকলে পরে এটা করতে পারতো কিনা আমার সন্দেহ আছে। জমায়েত হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে আরো বেশ কয়েকজন, আমি সবার নাম বলছি না, সেই কাল আমি বিস্তারিত আয়োজকদের সকলের নাম বলবো। এবং সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তারা প্রথমে একটা ব্যানার নিয়েছেন, সেই ব্যানারটিতে লেখা ছিল মার্চ 71 স্মরণে সম্মিলিত আয়োজন 2026 আলোর মিছিল, 25 মার্চ 2026 সন্ধ্যা 7:30 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল গণকবর, ইন মেমোরি অফ দ্য জেনোসাইড ইন 1971। সেখানে একেবারে ফেলনার মতো জমায়েত না, ওই চোরের মতন বা ঝটিকা মিছিলের মতন আওয়ামী লীগ ছাত্রলীগ যা করে সেরকম না। এবং তারা বীর দর্পে শহীদ মিনারে সে অনুষ্ঠান আয়োজন করেছেন। সেখান থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। অন্তিম ধ্বনি ছিল জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন। এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠান, সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল অনুষ্ঠান। এবং জাতীয় সঙ্গীত শেষে তাদের হাতে আরো একটি ব্যানার, জাতীয় সঙ্গীত শেষে না, তার ইতিমধ্যে তাদের হাতে আরো একটি ব্যানার ছিল। সেই ব্যানারটিও ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি সম্বলিত আঁকা ছবি দিয়ে। সেইটিতে লেখা ছিল জয় বাংলা, 25শে মার্চ কালরাত্রি গণহত্যা, সেসবের মধ্যে দিয়ে। এবং শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের 25শে মার্চের সেই কালরাত্রির বিভৎসতা। এবং সেগুলো নিয়ে বেশ উল্লেখযোগ্য সংখ্যক জমায়েত জাতীয় শহীদ মিনার প্রকম্পিত করেছে। বাগড়া সেধেছে একটু পরে। এই সেখান থেকে আলোর মিছিল প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার কথা ছিল জগন্নাথ হলের সেই কুখ্যাত বদ্ধভূমিতে, যেখানে সেই 25শে মার্চ রাতে জগন্নাথ হলের নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছিল। সেইখানের পথে রওনা দিয়েছিলেন এই সময়ের সাহসী মানুষগুলো। কিন্তু বৃষ্টি বিঘ্নিত সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায়নি। তারা সেখানে না গিয়ে শহীদ মিনারের আশেপাশে যে যেখানে বৃষ্টি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার পরিস্থিতি ছিল না। তারপর যে যেখানে পারে আশ্রয় নেয়। কিন্তু সেই পর্যায়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আবার এক কুলাঙ্গার সেখানে এসে উপস্থিত হয়। এবং উপস্থিত হয়ে আয়োজকদের এবং সেখানে অংশগ্রহণকারীদের কাউকে কাউকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে একটি ব্যানার, সেই ব্যানারটি সে কেড়ে নেয়, ফেলে দেয়, এবং ব্যানারটিতে সে লাথি দেয়। সে বলার চেষ্টা করে আবার সেই পুরনো রূপ, সেই পুরনো বুলি,
ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, হ্যান তেন, এবং সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে। এটাই সবচেয়ে দুঃখজনক। যাক, এই সিচুয়েশনে সেখানে অনুষ্ঠানের আয়োজক যারা তারা কেউ থেমে যাননি, এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই 2 বছরের মধ্যে, মানে 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই যে আরেক আগস্ট আসতে যাচ্ছে 2-3 মাস পরে, এর মধ্যে এ ধরনের বাংলাদেশে ইউনূস আমলে এই পরিবেশ ছিল না, এই ধরনের আয়োজন করা যায়নি, ছোটখাটো কোনো আয়োজনই করা যায়নি। এদের কেউই আওয়ামী লীগের লোক না, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলার জন্য আওয়ামী লীগ হতে হয় না। বাংলাদেশে আমাদের মাইন্ডসেটে আওয়ামী লীগের চাল চলন, আওয়ামী লীগের শাসন এই জায়গাটাই প্রবলেম করে দিয়ে গেছে যে জয় বাংলা মুক্তিযুদ্ধ যেন আওয়ামী লীগের, এটা যে বলবে তারাও আওয়ামী লীগের। কিন্তু জয় বাংলা মুক্তিযুদ্ধ যে আম জনতার, সেটা বিএনপির কোনো কোনো নেতা আমাদেরকে মাঝে মধ্যে স্মরণ করান। সেই জায়গাটায় আজকের এই প্রতিবাদ, এমনকি প্রতিবাদ না বলি আমরা, আমাদের এই কাল রাতে স্মরণে যে আয়োজন, সেই আয়োজন কি এই বার্তা দেয় যে যতই বাধা বিঘ্ন থাকুক, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র থেকেই জেগে উঠবে এবং জেগে উঠছে। 71 সালের 25শে মার্চের এই দিনেই হয়েছিল বাংলাদেশের উপর গণহত্যা, জেনোসাইড, যেটা পাকিস্তানি বাহিনী যে জেনোসাইড করেছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই বিষয়ে আমি আপনাদের খুব বেশি কথা বলে বিরক্ত করব না। তবে একটা কথা কি জানেন, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকায় দেখলাম কেউ কেউ খুব ছোট করে নিউজটা দিয়েছে, তার মানে মনে যেন কারো দায়ী নেই। এই দেশটা স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, এটার কোনো বিষয়ে কারো দায়ী নেই। দায় সারা গোছের ছোট ছোট করে দিয়েছে। আপনারা কেউ বিশাল ব্যানার হেড দেখেছেন কিনা কোনো পত্রিকায় বা কোনো টিভি চ্যানেলে আমি জানি না, আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। সুতরাং বাংলাদেশটা আসলে কিভাবে আছে, মৌলবাদীদের কবলে কিভাবে পড়েছে তা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুকের আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে, এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণ হবে, অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। তো এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশের কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা, ঠ্যাং দিদি কোয়ালাতা, পা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে
তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করে নাই। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খেলো। এখন আবার নেতাগুলো সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম, ভারত যখন বিএনপির ব্যাপারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না, এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলবো না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না, এমনকি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে। ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদের বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিও পলিটিক্সের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে ওই রকম না। ট্রিটি হচ্ছে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনার। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রথ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না। হ্যাঁ, তেল চাচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য। ভারতে তেল, ডাইল, চাউল, নুন সব দিবে। তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সৃষ্টি হলে তার দেশের সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বৈশাখ ডিস্কো ডান্স করেন? তা না, তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে হয়। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে, এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে। পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো জামাতের দখলে, সেখানে আইএসের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে, তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। সারা দক্ষিণ পূর্ব এশিয়াকে, পৃথিবীকে, এশিয়া নয় সারা পৃথিবীকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে আমাদের মালিক এখন সোজা আমাদের নরেন্দ্র মোদীর কাছে ফোন করে এবার বলছেন আপনি ইরান সামলান। ইরান আমি সামলাতে পারছি না। আমি দুপুরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে নরেন্দ্র মোদীর কাছে সমস্ত ফোন টোন গুলো আসছে। আমি এক এক করে আপনাদের বলি। সেটা হচ্ছে যে কালকে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন করা হয়েছে। ফোন করেছেন কে? ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ফোন করে উনি বলেছেন যে ইরানের সমস্যাটা আপনি মেটান, আমাদের কাগজেও বেরিয়েছে, আপনাদের কাগজেও নিশ্চয়ই বেরিয়েছে। সঙ্গে সঙ্গে কাল রাত্রিবেলা উর্সুলা ভ্যান ডার লেন, তিনি ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও ফোন করেছেন। কারণ এতদিন ভারতবর্ষ কি করতো? রাশিয়া থেকে কাঁচা তেল কিনে সেটাকে
ওই গুজরাটের রিলায়েন্সের যে জামনগরে যে রিফাইনারি আছে সেখান থেকে পরিশোধন করে সেখান থেকে সারা ইউরোপে তেল সাপ্লাই করত। যখন ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধটা শুরু হলো সেই সময়তে রাশিয়ার সমস্ত বন্ধ করে দিয়েছিল, ইউরোপের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, পাইপলাইনে যে সাপ্লাই ছিল পাইপলাইনের বন্ধ করে দিয়েছিল। এখন উর্সুলা ভ্যান ডার লেনও কালকে ফোন করেছেন, ফোন করে বলছেন যে আমাদেরকে তেল এবং গ্যাস সাপ্লাই করুন। এখন ভারতের কাছে হয়ে গেছে উভয় সংকট। ভারত এতদিন পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার যেগুলো মানে যাদের আনার মতো ক্ষমতা নেই এমন সমস্ত দেশ তাদেরকে যেমন সাপ্লাই দিয়েছে, তেমনি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে সাপ্লাই দিয়েছে। এখন যখন হরমুজ প্রণালীতে যখন জাহাজগুলো আটকে গেছে, আমাদের 4টে জাহাজ এসছে, আরো 20টা জাহাজ আমাদের আটকে রয়েছে। এখন আব্বাস আরাগাচি যিনি আছেন আমাদের ইরানের বিদেশমন্ত্রী, তার সঙ্গে ডক্টর জয়শঙ্করের এবং মোদিজির দীর্ঘ ফোন আলাপ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ফোন আলাপ হচ্ছে। শেষ পর্যন্ত আরাগাচি মেনেছেন, উনি বলেছেন দেখুন ভারত জাহাজ নিয়ে যায়, আমাদের $20 লক্ষ কিন্তু আমাদের ফিস দিতে হবে না ভারতকে, কারণ ভারতের সঙ্গে আমাদের সেই সিল্ক রুট থেকে আমাদের সম্পর্ক। কিন্তু একটা শর্ত আছে, ইউরোপিয়ান ইউনিয়নকে আপনারা তেল দিতে পারবেন না। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে ধরে বসেছে তাহলে পরে তো তাদেরকে তেল না দিলে তো পরে মুশকিল। এখন একমাত্র পথ হচ্ছে তাহলে রাশিয়া, কারণ রাশিয়া ইরানকে সমর্থন করে, প্রকাশ্যে বলেছে আমি সমর্থন করি, পুতিন বলে দিয়েছেন। আপনি যদি ইউক্রেনকে সমর্থন করতে পারেন, ট্রাম্পকে বলেছেন, তাহলে আমি কেন ইরানকে সমর্থন করব না? আপনি কারণ দেখেন, কারণ আপনি তো আমার পেছনে লেগেছিলেন, তো ইউরোপিয়ান ইউনিয়নে অর্থ সাহায্য নিয়ে আপনি অর্থ সাহায্য দিয়ে আপনি ইউক্রেনকে আমার পিছনে লাগিয়ে দিয়েছিলেন। এখন আপনি ভুগছেন, তাহলে আমি কেন ইরানকে সাহায্য করতে যাব না? আমিও ইরানকে সাহায্য করব। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকান, যত রকম ইরানকে সাহায্য করার সমস্ত ইরান করছে, এবং ব্যাকডোর চ্যানেলে কিছু কিছু চায়না করছে। এখন চায়না খুব চালাক, চায়না কখনো সামনাসামনি আসে না। এক্ষেত্রে একমাত্র পরম মিত্র হচ্ছে রাশিয়া। ফলে রাশিয়ার কাছে এখন ভারতবর্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই যাচ্ছেন। এই খবরটা আমাদের কাগজে বেরোয়নি, আমি দুপুরেও দেখিয়েছি আপনাদের। এইটা খবরটা আমাদের বেরিয়েছে হচ্ছে রাশিয়ান একটা অনলাইন পোর্টালে, স্টেট নিউজ গ্লোবাল, মোদি টু ভিজিট মস্কো অ্যাজ ইন্ডিয়া আপস পারচেজ অফ রাশিয়ান ক্রুড। সেখানে তারা বলছে যে সমস্ত যত আমাদের যত তেলের সমৃদ্ধ যত আমাদের ছিল, আমাদের যত এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্ট গুলোকে আমরা আবার নতুন করে যাচাই বাছাই করে আমরা আবার এগ্রিমেন্টটা নতুন করে করব, কি বলে, নতুন করে আমরা আবার তৈরি করব। তার জন্য নরেন্দ্র মোদী আপনি একবার আসুন রাশিয়াতে। তাই নরেন্দ্র মোদী এখন ডেট ফিক্স করেননি, কিন্তু উনি রাশিয়া যাবেন। কারণ দেখুন, এই দক্ষিণ পূর্ব এশিয়া পুরো বেঁচে আছে ভারতের ওপরে। ভারত পুরো তেল সাপ্লাই দেয়। আপনারা দেখুন এই বাংলাদেশের কি অবস্থা, তেল দিতে পারছে না। 45,000 টন তেল বোধহয় মানে নেওয়ার কথা ছিল, 45,000 টন, তার মধ্যে 5,000 টন গিয়েছে, আর এখনো পর্যন্ত 40,000 টন বাকি আছে। এখন ভারতের কাছেই তেল নেই, ভারত দেবে কোত্থেকে? ভারতের 20টা জাহাজ আটকে আছে। এখন এই যে শর্তটা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে দেওয়া যাবে না, সেই শর্ত থেকে একমাত্র মুক্ত করতে পারে রাশিয়া। তার রাশিয়া পুরো যোগানটা দিচ্ছে, ড্রোনের
যন্ত্রাংশ দিচ্ছে, টাকা দিচ্ছে, চীনও কিছুটা দিচ্ছে। এখন সমস্ত ঝাড়টা এসে পড়েছে, চাপটা এসে পড়েছে এখন নরেন্দ্র মোদীর ওপরে। যখন উনি যখন ইরান আক্রমণ করলেন আমাদের মালিক, তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করেননি। ঘুম থেকে উঠে মনে হয়েছে ইরানে আমি 4টে বোমা ফেলবো, বোমা ফেলে আমি ইরানে সব শেষ করে দিয়ে আমি ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো আমাদের একে কি বলে ইরানের ধর্মগুরুকে। এখন ইরান তো আমি বলেছিলাম অত সহজে ইরানকে জয় করা যাবে না। ইরান হচ্ছে অনেক প্রাচীন সভ্যতা। যাই হোক, সে তো পুরনো কথা অনেকবার বলেছি, সেই নিয়ে আর মুখে লাভ নেই। এখন ভারতবর্ষের কাছে হয়ে গেছে উপায়গ সমস্যা। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সবে আমাদের একটা চুক্তি হয়েছে, বাণিজ্যিক চুক্তি হয়েছে। 21টা দেশের সঙ্গে একেবারে আলাদা আলাদা করে আমাদের বাণিজ্যিক চুক্তি করেছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি আলাদা আলাদা বসে 15 তারিখে এই সমস্ত চুক্তিগুলো করেছেন। 13, 14, 15 3 দিনে এই চুক্তিগুলো করে তিনি ফিরে আসেন। তারপর এই অবস্থার সৃষ্টি হয়। এখন যত দিন যাচ্ছে তেলের ক্রাইসিস বাড়ছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো হচ্ছে গ্যাস ছাড়া বাঁচতে পারে না। মানে আমরা যদি কারেন্ট দিয়ে আমরা এসি চালিয়ে আমরা করে দিলাম, আমরা পেট্রোলটা আমরা আমাদের ম্যানেজ করে দিলাম, কিন্তু গ্যাস কোথায় পাবে? গ্যাসের ট্যাঙ্কার তো 20টা আটকে আছে ওইখানে। আরো যেগুলো আছে পাইপ লাইনে, যেগুলো অন্য দেশ থেকে আসছে, সেগুলো ঢুকতে গেলে তো ওই স্ট্রেট অফ হরমুজ দিয়েই ঢুকতে হবে। স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ করে দেয় তাহলে পরে তো উন্নত সমস্যা হয়ে যাবে। তাই এখন রাশিয়া ছুটছেন আমাদের নরেন্দ্র মোদী খুব শিগগির। কিন্তু দিকে দিকে যে সমস্ত আমি এই সময় মানে এই দেখছি বাংলাদেশের যে অবস্থা দেখছি, বাংলাদেশের চূড়ান্ত ক্রাইসিস। আমাদের এখানে ক্রাইসিস যে আমাদের এখানে নেই তা নয়, আমাদের এখানেও কিন্তু প্রচন্ড ক্রাইসিস। একেবারে আমাদের এখানে তো আপনি কি বলবো আপনাকে, যে আমাদের এখানে যে পেট্রোল পাম্প গুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পের বাইরে 150 থেকে 200 অটো লাইন, 150 থেকে 200, যেগুলো গ্যাসে চলে। পেট্রোলে চলে সেগুলো অসুবিধা হচ্ছে না, যেগুলো গ্যাসে চলে। এখন তো পেট্রোল আর অটো বিক্রি হচ্ছে না, এখন সব গ্যাসের অটো বিক্রি হচ্ছে। আর 15 বছর হয়ে গেলে সেই গাড়িকে কাটাইতে দিয়ে দাও, দিয়ে তুমি নতুন অটো কেনো, নইলে পরে ওই অটো চলবে না, পুলিশে ধরে নিয়ে চলে যাবে। ফলে নতুন অটো যে কিনছে তাদেরকে গ্যাসের লাইন দিতে হচ্ছে। এবার গ্যাসের লাইনে যদি যারা গ্যাসের অটো যাদের আছে, তাদের অটো মালিকদের, অটো ড্রাইভারদের, তাদের গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে 100 জন 150 জনের পরে।